হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি পিরিয়ডিক প্রপার্টিস চ্যাপ্টারের লাস্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কিছু অন্যরকম কোশ্চেন এসেছিলো একবার, তো সেগুলো আলোচনা করে দেওয়াই আমার মনে হয় ভালো, কারণ যদি রিপিট হয় তাহলে সুবিধা হবে। জাস্ট ছোটো ছোটো কিছু কোশ্চেন এসেছিলো। ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিলো সেটা হচ্ছে ব্রনস্টেড বেস, এগুলো দিয়ে দিয়েছিল, নিয়ে বলেছিল কনজুগেট অ্যাসিড কী হবে লেখো। সেটা এসেছিলো 2019 সালে অড সেমে। এখানে এবার যে লেখা আছে এটা হচ্ছে NH3। এবার রুল হচ্ছে ব্রনস্টেড বেসের সাথে একটা H+ জুড়লে যেটা পাই সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। এবার এখানে NH3 আছে, তাহলে এর সাথে যদি আমি একটা H+ জুড়ে দিই তাহলে কি পাবো? NH4+। কারণ এটা নিউট্রাল ছিল, একটা ক্যাটায়ন ঢুকলো মানে এটা আয়ন হয়ে যাবে। তারপরে সেমভাবে HCO3- এর সাথে যদি আমি একটা H+ জুড়ে দিই তাহলে পাবো হচ্ছে H2CO3-। একইভাবে CH3COO- এর সাথে যদি আমি একটা H+ জুড়ে দিই তাহলে পাবো হচ্ছে CH3COOH। এটা প্লাস হবে না, এটাই হবে, কারণ মাইনাস পাশে কেটে যাবে। একইভাবে এখানে H2PO2- আছে, এর সাথে যদি আমি একটা H+ জুড়ে দিই কিছুই না, শুধু এইচের সংখ্যা একটা করে বেড়ে যাবে আর ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে নিউট্রাল হয়ে যাবে। তাহলে এখানে দুটো H ছিল আর একটা H জুড়লাম, তাহলে কত হবে? H3 আর PO2 যেমন থাকার থাকবে, আর কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের চিহ্ন থাকবে না। কেন? কারণ হচ্ছে মাইনাস প্লাসে কেটে যাবে। তাহলে বুঝে গেলাম, শুদ্ধ হাইড্রোজেনের সংখ্যা একটা করে বেড়ে যাবে আর অ্যানায়ন ক্যাটায়ন থাকলে নিউট্রাল হয়ে যাবে। এখানেও H আর H2 হয়ে গেল, মাইনাসে প্লাস কেটে গেল, H2CO3। এখানে নিউট্রালই ছিল প্রথম থেকে, তাই তিনটে H ছিল, একটা H বাড়লো তাই H4 হয়ে গেল, আর যেহেতু নিউট্রাল ছিল তাই প্লাস হয়ে গেল। আর এইগুলো মাইনাস প্লাস আছে বলে কেটে গেল আর একটা করে H বেড়ে গেল। আশা করি বোঝা গেছে। এরপরের যে কোশ্চেনটা সেটাও ইয়ারেই এসেছিলো, সেটা হচ্ছে pH অফ এ সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড ইজ 5, হোয়াট উইল বি দ্য pH অফ দ্য সলিউশন অবটেন আফটার ডাইলিউটিং দ্য গিভেন সলিউশন 100 টাইমস। এবার pH এর ফর্মুলা হয় pH = log base 10 থার্ড ব্র্যাকেটের মধ্যে H+। এইটা মানে হচ্ছে H+ এর গাঢ়ত্ব কতটা আছে অ্যাসিডে, কতটা H+ এর গাঢ়ত্ব অ্যাসিডে আছে। মানে যদি আমি HCl বলি তাহলে H+ আর Cl- তো পাই, তাহলে এই H+ এর গাঢ়ত্ব কতটা আছে হলো pH এর ভ্যালু বলে দিয়েছে 5 = -log 10 H+। এবার রুল হয় যে এখান থেকে আমি মানে ভেঙে দেখাই কীভাবে এলো, তাহলে এই 10⁵ হয়ে যাবে, এই 10⁵, 10⁵। এখানে মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু শুদ্ধ এইটা। আশা করি বোঝা গেল। এইটা টু দি পাওয়ার এটা, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস, আর শুদ্ধ এইটা লিখবো ইকুয়াল টু দিয়ে হয়ে গেল। তাহলে H+ এর এখন গাঢ়ত্ব হচ্ছে, এটা হচ্ছে নর্মাল বলে, যেটা ব্র্যাকেটে N লেখে, এত মাথায় রাখার দরকার নেই, এরকম লিখতে হবে। এবার লিখেছে যে যদি আমি ডাইলিউট করি 100 টাইমস তাহলে কনসেন্ট্রেশন কত হবে, তাহলে 10⁻⁵ যেটা এলো বাই 100 টাইমস করলে এটা আসে। কী করে এলো? 10⁻⁵, এটা হচ্ছে 10² ওপরে গেলে 10⁻² হয়ে যায়, তাই 10⁻⁵ - 2 যোগ করলে -7 হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে যেটা মানে ইয়ারে কোশ্চেন খুব একটা সেরকম আসেনি, কিন্তু দেওয়ার চান্স আছে, একদমই নেই বলবো না। এখানে আমি 3 ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। এইটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, মানে মেনলি ট্রেন্ড। এই 3 ধরনের ট্রেন্ড পরীক্ষাতে আসে। এবার এদের একটা আসে, এই যে এই কোশ্চেনটা এসেছিলো, বলেছিল মেল্টিং পয়েন্ট অনুযায়ী ডিক্রিজিং থেকে ইনক্রিজিং অর্ডারে সাজাও। এই কোশ্চেনটা এসেছিল যেখানে বয়েলিং পয়েন্ট অনুযায়ী সাজাও, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো দিতে পারে। আর এই কোশ্চেনটা এসেছিল যেখানে বন্ড অর্ডার অনুযায়ী সাজাও, ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো। এটা 3 ধরনের কোশ্চেন এসেছিলো। এবার 3 ধরনের কোশ্চেনের উত্তর আমি কীভাবে দেবো, এখানে আরেকটা কথা যেটা বলে নেওয়ার,
যে যখনই এরকম স্টেবিলিটি বা বয়েলিং পয়েন্ট রিলেটেড কোশ্চেন থাকবে তখন ফার্স্ট হচ্ছে মাথায় আসবে বন্ড অর্ডার, তারপর মাথায় আসবে স্টেবিলিটি, তারপর মাথায় আসবে বয়েলিং পয়েন্ট। বন্ড অর্ডার যত বাড়বে, একটা মানুষের সাথে একটা মানুষের মানে বন্ধন জোর যত বাড়বে তত তাদের রিলেশনে স্টেবিলিটি বাড়বে, সেটা অ্যাটমি হোক বা হিউম্যানই হোক, এটা আমরা জানি। আর তত তাদেরকে উত্তপ্ত করতে বেশি এনার্জি লাগবে, মানে বয়েলিং পয়েন্ট বাড়বে। এটা রিয়েল লাইফ এক্সাম্পল, এটা আমরা সবাই জানি যে যত তাদের মধ্যে বন্ডিং ভালো হবে, তত স্টেবিলিটি হবে তাদের রিলেশনে, তত তাদেরকে উত্তপ্ত করতে বেশি এনার্জি লাগবে, মানে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। একইভাবে কম হলে কমই হবে, যদি ভালো বন্ধুত্ব না থাকে তাহলে সহজে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তাদেরকে আলাদা করে দেওয়া যাবে, তাহলে স্টেবিলিটি খুবই কম। আজের কথা বিশ্বাস করছে, কারোর কথা বিশ্বাস করছে, কোনো স্টেবিলিটি নেই। তো এটা আমরা জানি। এরকম যদি কোশ্চেন আসে, প্রথম আগে বন্ড অর্ডার মাথায় আনতে হবে, তারপর স্টেবিলিটি, তারপর বয়েলিং পয়েন্ট হলো। এবার এইখানে যেটা লেখা আছে NaF, NaCl, NaBr, NaI, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যাটায়নগুলো সব সেম, কিন্তু অ্যানায়নগুলো আলাদা। মানেই আমাদের মাথায় আসবে ফ্যাজান্স রুল। একই জিনিস, ক্যাটায়নগুলো সেম, কিন্তু ক্যাটায়নের জায়গায় হাইড্রোজেন আছে, মাথায় আসবে হাইড্রোজেন বন্ডিং। আর এখানে অ্যাটমগুলো সব সেম, কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের পার্থক্য, মাথায় আসবে মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে বুঝে গেলাম কখন কি মাথায় আনতে হবে। এখানে সাধারণত কোশ্চেন দেয় মেল্টিং পয়েন্টে, কারণ যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তত মেল্টিং পয়েন্ট কমবে, তো সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ফ্যাজান্স রুলের ভিডিও দেখে নিবি। হাইড্রোজেন বন্ডিংয়ের ভিডিও এখনও আসেনি, আসবে। তো আমি জাস্ট বলে রাখলাম যে ক্যাটায়নটা যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের কথা মাথাতে আনতে হবে, কিন্তু ক্যাটায়নটা যদি অন্যরকম কিছু হয় তাহলে ফ্যাজান্স রুল। আর যদি এরকম সেম অ্যাটমই থাকে কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে পার্থক্য হয়, তাহলে মাথায় আনতে হবে মলিকুলার অরবিটাল থিওরি। এরকম কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি, তার জন্য মলিকুলার অরবিটাল থিওরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিওটা দেখতে হবে। এর ভিডিও দেওয়া আছে, হাইড্রোজেন বন্ডিংটা নেই, ওটা আমি পরে বলে দেবো। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। আর পুরো পিরিয়ডিক প্রপার্টিসের ভিডিওগুলো যদি প্রথম থেকে লাস্ট অবধি দেখিস তাহলে অনেক টপিক ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে কি অ্যান্সার করতে হবে, কি মাথায় আনতে হবে, সব বলে দেওয়া আছে। পিরিয়ডিক প্রপার্টিসে যে কোনো রকমই কোশ্চেন দিক না কেন, তাদের মূলে থাকে ইলেকট্রনিক কনফিগারেশান। ওই ইলেকট্রনিক কনফিগারেশান থেকেই অনেক রকম কোশ্চেন হয়। আর একটা টপিক যেটা বলে দিই সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। যদি কোনো ইলেকট্রনিক কনফিগারেশানে, আমি জানি না বলেছি কিনা, তার আবার বলে দিচ্ছি, যদি ইলেকট্রনিক কনফিগারেশানে দেখা গেল যে এরকম একটা কনফিগারেশান এসছে যেখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, মিনিমাম যদি একটা এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলেই সেটা হয়ে যায় প্যারাম্যাগনেটিক। প্যারা মানে কি, কিছু একটা বাদ থাকে, মানে আমাদের মতো নয়, তো সেই হিসাবে মনে রাখবি কিছু একটা বাদ আছে, পুরো কমপ্লিট নয়, এটা প্যারাম্যাগনেটিক। আর যদি পুরো ফুলফিল থাকে, মানে যদি এই ইলেকট্রনিক কনফিগারেশানে সব অ্যাটমগুলো, মানে সমস্ত ইলেকট্রনগুলো পেয়ার অবস্থায় থাকে, মানে যদি একটাও থাকে সেটাও যেন পেয়ার অবস্থায় থাকে, তাহলে সেটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। সে যটাই থাকুক যেন পেয়ার অবস্থায় থাকে, তাহলে হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। তাহলে আশা করি এই ছোটো ছোটো টপিকগুলো বুঝতে পারা গেছে। আর পুরো পিরিয়ডিক প্রপার্টিসে ইলেকট্রনিক কনফিগারেশান মেন, যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখিস দেখবি বারবার বলেছি ইলেকট্রনিক কনফিগারেশান মেন, ওটা এঁকে তারপর সব ব্যাখ্যা করবি। আর প্রথম থেকে টপিকগুলো বুঝলে নিজে থেকেই ব্যাখ্যা করতে পারবি। একদম প্রিভিয়াস ইয়ার ধরে আলোচনা করেছি, এক্সট্রা কিচ্ছু আলোচনা করিনি, ওইগুলোই পরীক্ষায় দেয়। আর স্কোরিং এমন কিছু শক্ত নয়, ভালো নাম্বার পাওয়া যায় এখান থেকে কোশ্চেন এলে। এবার পরের ভিডিওগুলো আসবে, সেগুলো হচ্ছে পুরো অর্গানিক। দুটো অর্গানিকের চ্যাপ্টার আছে, একটা স্টিরিওকেমিস্ট্রি, একটা অর্গানিক রিয়াকশান আর ড্রাগস। এই দুটো চ্যাপ্টারের ওপর যে ভিডিওগুলো আসবে একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা অবস্থায়, মানে প্রিভিয়াস ইয়ারে
কিছু কোশ্চেন আছে দুটো চ্যাপ্টার মিলিয়ে যেগুলো প্রত্যেক বছর রিপিট করে, মানে ওই দুটো ইউনিট থেকে কোশ্চেন এলে ওই কোশ্চেনগুলোই দেয়, ওর বাইরে কোনো কোশ্চেন 5 বছরে আসেনি, ঘুরিয়ে ফিরিয়ে এসছে একদম হুবহু কোশ্চেন কপি করে। শুদ্ধ ওই কোশ্চেনগুলোই আমি আলোচনা করে দেবো। নোট তো দিয়ে দেওয়া হবেই, কিন্তু ভিডিওগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে জিনিসটা বুঝে নেওয়া, কারণ অনেক টপিক আছে, কত নোট পড়বি, কিন্তু বুঝে নিলে নিজে থেকে লিখতে পারবি আর পড়তেও ভালো লাগবে। তো আজকে এই অবধি, চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।